দুইটা অংশ আছে, আমরা একটু সার্কিটের মাধ্যমে এই লটাকে শেখার চেষ্টা করি। আমরা যদি আগেই মুখস্থ করতে চাই তবে কঠিন হবে। আমরা দেখতে চাই যে আমরা বানাতে পারি কিনা সূত্রটাকে। মনে করো প্রথম সূত্র, আগে একটা ছবি দেখো তারপরে বুঝো। ধরা যাক একটা সিম্পল সার্কিট আমরা ড্র করছি। এখানে একটা সেল লাগানো আছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। ওকে, তো এটা R1, এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটাকে আমি নাম দিলাম হচ্ছে I1, মানে বর্তনীর মূল প্রবাহ। এটাই যখন R1 এর মধ্য দিয়ে ওয়েট, এটাকে আমি এভাবে নাম দিই, এটাকে R1 দিলাম, এটা দিলাম R2, এটা R3। R1 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটাকে তুমি চাইলে IU বলতে পারো বা I1 বলতে পারো। R2 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I2, R3 এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে I3। এটা হচ্ছে একটা জাংশন যেখানে এটা দুই ভাগ হয়ে গেছে অথবা সেটা জোড়া লেগেছে। তো এখানে আমাকে কে বলতে পারবে এখানে I2 এবং I3 এর যোগফল কার সমান হবে বলো? I এর সমান। I এর সমান। I1 আচ্ছা, I1 এর সমান হবে, তাই না? I1 এর সমান। তো এখানে I1 প্লাস I1 ইকুয়ালস টু I2 প্লাস I3, এভাবে লেখা যায়। অথবা আমরা চাইলে এটাকে এইভাবেও লিখতে পারি, অথবা হচ্ছে I1 মাইনাস I2 মাইনাস I3 সমান 0, লেখা যায় কিনা? লেখা যাবে না? জি স্যার, যাবে। জি স্যার। তো এখানে, তো এখন যে লাস্টে যে লাইনটা লিখলাম এটাকে যদি আমি একটা সেন্টেন্স হিসেবে বলি, তবে যে সেন্টেন্সটা তৈরি হবে সেটাই হবে কিরশফের প্রথম সূত্র। সেটা কি হতে পারে? আমরা লাস্টের লাইনটা দেখে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বর্তনীর একটা জাংশনে, কোনো একটা বর্তনীর কোনো একটা সংযোগ স্থলে মিলিত তড়িৎ প্রবাহ মাত্রা সমূহের যোগফল 0। এখানে কেউ ঢুকছে, কেউ বের হচ্ছে। যেমন এখানে I1 ভেতরে ঢুকছে, I2 I3 বের হচ্ছে। এখানে প্লাস মাইনাসের হিসাবটা হচ্ছে, তুমি যদি ধরো যে যে ঢুকছে সে পজিটিভ, তাহলে যারা বের হচ্ছে তারা নেগেটিভ। অথবা উল্টাও ধরতে পারো, যারা বের হচ্ছে তারা যদি পজিটিভ হয়, যে ঢুকছে সে নেগেটিভ, ম্যাটার করে না। মূল কথা হচ্ছে তড়িৎ বর্তনীর কোন একটা জাংশনে মিলিত তড়িৎ প্রবাহ মাত্রাগুলোর যোগফল 0 হবে। তো এই প্রথম সূত্রকে আমরা কারেন্ট ল, বা অনেক সময় আমরা এটাকে জাংশন রুল বলি। এটার নাম হতে পারে কারেন্ট ল বা জাংশন রুল। কারেন্ট ল হতে পারে বা জাংশন রুল হতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা কারেন্ট জি ল স্যার। বা জাংশন রুল হতে পারে। আচ্ছা, তো আমি যেহেতু শীট দিয়ে দিব তোমাদের নেক্সট ক্লাসে, কাজে হচ্ছে আর লিখছি না এখানে সংজ্ঞা বা সূত্র। তাহলে কারেন্ট ল বা জাংশন রুলে এটাই বলা হচ্ছে, কোন একটা বর্তনীর জাংশনে, কোন এক জাংশনে মিলিত তড়িৎ প্রবাহ মাত্রাগুলোর সমষ্টি 0 হবে। কিন্তু আমরা আসলে অঙ্কে ইউজ করার সময় খেয়াল করে দেখেছি যে এই যে এই প্রথম ইকুয়েশনটাই কিন্তু ইউজ করা সহজ, তাই না? এই জন্য সূত্র আলাদা করে না জানলেও হবে। তো এই জন্য আমরা যখন জাংশন রুল অ্যাপ্লাই করব, যদিও স্টেটমেন্টের মধ্যে এই নিচের লাইনটাকে উল্লেখ করা হয়েছে, কিন্তু অঙ্কের বেলায় অ্যাপ্লাই করার সময় আমরা প্রথমটা ইউজ করে ফেলবো, কারণ এটা বেশি ইজি, প্লাস মাইনাসের ঝামেলা নাই। বুঝা গেল? বুঝতে পেরেছ? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপরে আসো আমি এটার সিম্পলিফাইড সার্কিটে। হ্যাঁ, আমি যদি এটাকে একটু সিম্পল করে আঁকি, এই সার্কিটটাকে সিম্পলিফাইড ভার্সনে যদি যাই, কেমন হয় দেখি। তো এদের নাম এখানে চেঞ্জ করে ফেললে এই দুইটা মিলে আরপি হয়েছে, এই দুইজন মিলে তৈরি হবে আরপি। আরপি তৈরি হবে, এখানে হচ্ছে R1।
আরপি। এখন আমরা জানি যে বর্তনী হচ্ছে ভিন্ন ভিন্ন রোধের মধ্য দিয়ে সবসময় বিভব পতন হয়, তাই না? তো R1 এর মধ্য দিয়ে যে বিভব পতন হচ্ছে এটাকে আমি লিখলাম হচ্ছে V1, আর আরপি এর মধ্য দিয়ে যেটা হচ্ছে ভিপি, আর এখানে বর্তনীর মোট তড়িৎচালক বল যেটা ভি বা আমি ই লিখতে পারি, ই লেখা যায়। এই অংশটা খুব ভালো করে মনোযোগ দেবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা ইকুয়েশন তৈরি করব এখানে, দেখো, যেটা থেকে আমাদের সেকেন্ড ল তৈরি হবে। আমাকে কি কেউ কেউ বলতে পারো যে V1 আর ভিপির যোগফল কত হবে, কার সমান হবে? ই এর ভি সমান। এর সমান। এটার জন্য তো কোনো ল পড়ার দরকার নাই, তাই না? ভিপি V1 প্লাস ভিপি ইকুয়ালস টু ভি বা ই। আরেকটু ভেঙে লিখলে I1R1 প্লাস IPRP সমান ই, ঠিক কিনা বলো? ঠিক, এটাই তো, এটা না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে সেকেন্ড সেন্টেন্সটা, এটাকে যদি আমরা আমরা যদি হচ্ছে পড়ি, বাংলায় পড়ি, তাহলে কি দাঁড়ায়? এই লাস্টের যে ইকুয়েশনটা, এটাকে যদি আমরা একটা বিবৃতি হিসেবে পড়ি, আমরা আমাদের বলতে হবে যে একটা তড়িৎ বর্তনীর বা বদ্ধ বর্তনী বলা হয়, একটা লুপ, লুপ বলা যেতে পারে। লুপ মানে ঘুরে আগের জায়গায় আসতে পারছো। একটা বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ, এই যেমন R1 আরপি, এগুলো একটা বদ্ধ বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং তাদের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহের গুণফলের সমষ্টি ওই বর্তনীতে অন্তর্ভুক্ত ব্যাটারি বা যেটাই হোক তার তড়িৎ চালক বলের সমান। আবারও পড়ছি, বোঝার চেষ্টা করো। একটা বদ্ধ বর্তনীতে অন্তর্ভুক্ত বিভিন্ন রোধ এবং তাদের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহের, রোধ এবং তড়িৎ প্রবাহের গুণফল সমূহের সমষ্টি ওই বর্তনীতে অন্তর্ভুক্ত উৎসের তড়িৎ চালক বলের সমান। ইকুয়েশনটা যত ইজি, এটা ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে গেলে তখন কঠিন মনে হয়। আসলে জিনিসটা সিম্পল। একটা বর্তনীর বিভিন্ন অংশের রোধ এবং সেই রোধগুলোর মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয়, সেই তড়িৎ প্রবাহের গুণফলগুলোর সমষ্টি ওই বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎ চালক বলের সমান। ক্লিয়ার? বুঝতে পেরেছ? জি স্যার। ওকে, সিম্পল হিসাব। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের ইচ্ছা, এই ক্ষেত্রে ফার্স্টের ইকুয়েশনটাও ইউজ করতে পারি বা সেকেন্ডটাও ইউজ করতে পারি। আমরা নর্মালি সেকেন্ডটা ইউজ করতে সুবিধা। তো সেকেন্ডটা যেহেতু হচ্ছে এটা একটা লুপের মধ্যে যাচ্ছে এবং ভোল্টেজের সাথে রিলেটেড, এই জন্য এটাকে আমরা অনেক সময় ভোল্টেজ ল বলি বা ল অফ ভোল্টেজ বলা হয়, অথবা এটাকে অনেকে লুপ রুলও বলে। একটা কিছু বললেই হয়, লুপ রুল বলা যায় বা ভোল্টেজ ল বলা যায়। আর আগেরটা ছিল কারেন্টের সাথে সম্পর্কিত, এটাকে কারেন্ট ল বা জাংশন রুল বলা যায়। আমরা যে সমস্ত এখন কথা হচ্ছে এই রুলগুলো কখন অ্যাপ্লিকেবল? এই রুলগুলো হচ্ছে ইউনিভার্সাল, যে কোনো সার্কিটে এগুলো কাজ করবে। অর্থাৎ যে সমস্ত সার্কিটে ওমের সূত্র দিয়ে আমরা অঙ্ক করেছি সেগুলোতেও কাজ করবে, আর যেগুলোতে ওমের সূত্র কাজ করে না সেখানেও এগুলো কাজ করবে। কথা বুঝতে পারছো? তবে নর্মালি আমরা চেষ্টা করব আমরা ওমের সূত্র ব্যবহার করি অঙ্কগুলো সলভ করার, যখন আমাদের হাতে অপশন থাকবে না, যে আমরা দেখে বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি এটা সিরিজ নাকি প্যারালাল, অনেকগুলো ব্যাটারি উল্টাপাল্টা করে লাগানো আছে, ব্যাটারিগুলোর অভ্যন্তরীণ রোধ ভিন্ন ভিন্ন, এরকম যদি হয় যে তুমি নর্মাল ওয়েতে যেতে পারছো না, তখনই মূলত তুমি কিরশফস ল অ্যাপ্লাই করবে। আমি তোমাদেরকে এক্সাম্পলে দেখাবো। তো আপাতত এই দুইটা ল মাথায় ঢুকাও, আমি এর অ্যাপ্লিকেশনটা দেখাই। দেখো, মনোযোগ দাও। আগে সিম্পল একটা অ্যাপ্লিকেশনে যাই। এক্সাম্পল কত হবে? 17 বা 18, আচ্ছা একটা কিছু 18 ধরলাম। 19। আচ্ছা 19 ধরো। একটা সিম্পল সার্কিট আমি আঁকি, যেটার মধ্যে হচ্ছে র্যান্ডমলি কিছু ব্যাটারি সেল লাগানো আছে, যেগুলো কোনো বিশেষ রুল ফলো করবে না।
স্যার কিরশফস ল কে এই দুইটাই? হ্যাঁ, দুইটাই, এই দুইটা পার্টি কিরশফস লতে। দেখো, ধরো এখানে কয়েকটা রোধ আছে, মনে করে এটা হচ্ছে R1 = 10 ওম, এখানে R2 = 20 ohms, R3 = 30 ohms, R4 = 40 ohms। তুমি যদি কিরশফ ল এর বিবৃতি ভুলেও যাও তাও অঙ্ক করতে পারবে। অঙ্কের জন্য আসলে এই বিবৃতিটা আমার কাছে খুব জরুরি মনে হয় না। বিবৃতি হচ্ছে এমনি পরীক্ষায় আসলে মুখস্থ লিখতে হবে, তুমি এমনি এটা বুঝবে অঙ্ক থেকে। এখানে যে ব্যাটারি এবং সেলগুলো আছে তাদের তড়িৎচালক বল যথাক্রমে 1.5 ভোল্ট, এখানে লাগানো আছে হচ্ছে মনে করো 3 ভোল্ট, এখানে দেওয়া আছে 6 ভোল্ট। আমরা জানতে চাচ্ছি বর্তনীর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা তড়িৎ প্রবাহের পরিমাণ জানতে চাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব। এই ক্ষেত্রে যেহেতু জাংশন নেই, অর্থাৎ এমন যে কোনো জায়গা নেই যেখানে হচ্ছে লাইনটা 2-3 ভাগে ভাগ হয়ে গেছে, কাজে জাংশন রুল আপাতত দরকার নেই, লুপ রুল দিয়েই করতে পারবো। এই ক্ষেত্রে লুপ রুল অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে। দেখো, এটার অনেকগুলো নিয়ম আছে, বিভিন্ন বই বিভিন্ন ভাবে লিখেছে, যে কোনো নিয়ম তুমি ফলো করো তাতে কিছু যায় আসে না, আমি আমার যেটা পছন্দ ওইভাবে বলি। লুপ হচ্ছে তুমি যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে জার্নি স্টার্ট করে ঘুরে আগের জায়গায় আসবে। কথা বুঝতে পারছো? ঘুরে তুমি আগের জায়গায় আসবে। অর্থাৎ ধরো ওয়েট, এখানে কিছু অভ্যন্তরীণ রোধ দিলেও ভালো হতো, এখানে একটু অভ্যন্তরীণ রোধ লাগিয়ে দিই। মনে করো এটার অভ্যন্তরীণ রোধ R1 = 0.5, এটার অভ্যন্তরীণ রোধ R2 = 0.8 ওম, আর এখানে R3 = 0.6 ওম দিলাম, এরকম। আচ্ছা, লুপ হচ্ছে তুমি আগে এখানে মার্ক করবে যা তুমি কতগুলো পয়েন্ট ধরো। ফর এক্সাম্পল তুমি ধরলে যে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি, এটা সি, এটা ডি। তাহলে আমি যদি লুপ বলতে চাই এটা হবে এ বি সি ডি এ, অথবা উল্টা দিকে যদি যাও এ ডি সি বি এ, যেভাবে ইচ্ছা বলো। তবে নর্মালি আমরা পছন্দ করি তড়িৎ প্রবাহের দিকে আমরা চলতে। কোন দিকে আমরা পছন্দ করি? তড়িৎ প্রবাহ যেদিকে হয় সেদিক দিয়ে যাওয়াটা হচ্ছে বেটার অপশন। উল্টা দিকে গেলেও আপত্তি নেই, আবারও বলছি এটা এক একজন এক এক মেথডে পড়ায়। তো এখানে দেখো, মনে রাখবে আমরা বলেছি যে বিভিন্ন রোধের মধ্য দিয়ে যে বিভব পতন হয় সেটা হচ্ছে বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎ কোষের মোট বা ব্যাটারির মোট তড়িৎ চালক বলের সমান। তো বিভিন্ন রোধের মধ্য দিয়ে বিভব পতনের হিসাব খুবই সিম্পল, রোধ এবং তড়িৎ প্রবাহের গুণফল, সেটাই হচ্ছে বিভিন্ন রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের গুণ মানে বিভব পতন। তো এই ক্ষেত্রে আমরা সিরিয়ালে যদি যেতে থাকি, মনে করো এ বি সি ডি এ তে, এ বি সি ডি এ লুপের ক্ষেত্রে, এ বি সি ডি এ লুপের ক্ষেত্রে, এ বি সি ডি এ লুপের ক্ষেত্রে কি হয় দেখো। এক্ষেত্রে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ আর বলা লাগবে না, তুমি যদি লুপের নামটা উল্লেখ করে দাও তবে অলরেডি এটা বোঝা যাচ্ছে যে তুমি কোন দিকে যাচ্ছ। ক্লকওয়াইজ যাচ্ছ না অ্যান্টি ক্লকওয়াইজ এটা উল্লেখ করা জরুরি নয়, লুপটা উল্লেখ করলেই হবে। তো তুমি এখন জানো যে প্রত্যেকটা যেহেতু সিরিজে কানেক্টেড, সবার মধ্য দিয়ে সমপরিমাণ তড়িৎ প্রবাহ যাচ্ছে, কাজে প্রত্যেকের তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলগুলোর সমষ্টি আগে আমরা দেখি কত। দ্যাট মিন্স IR1 প্লাস I small r1 প্লাস I ক্যাপিটাল R2 প্লাস I এই যে এখানে স্মল r3 প্লাস I r4 প্লাস I r2 প্লাস I r3। এতটুকু বুঝতে পারছো কিনা বলো? রোধের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ সাইড বলে কিছু নাই, রোধের মধ্য দিয়ে গেলেই ভোল্টেজ ড্রপ হবে, সেটা যে দিক দিয়ে যাও। এই বাম পাশটা অভ্যন্তরীণ রোধও কাউন্ট করতে হবে? অবশ্যই অভ্যন্তরীণ রোধ দেওয়া থাকলে মাস্ট সেটা কাউন্ট করতে হবে। অভ্যন্তরীণ রোধ দেওয়া না থাকলে নাই, সেটা হিসাবে আসবে না, দেওয়া থাকলে অবশ্যই সেটা হিসাবে আসবে। বাম পাশটা ইকুয়েশনের বাম পাশের হিসাবটা বুঝতে পেরেছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, এখন E1 E2 E3 এর হিসাবটা কিরকম হবে খুব ভালো করে দেখবে। তোমার লুপ যখন তুমি ফলো করছো
তখন তুমি দেখবে যে তুমি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হচ্ছ না পজিটিভ টার্মিনাল দিয়ে বের হচ্ছ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে প্লাস মাইনাসের হিসাবটা তোমরা জানো, বড় এবং ছোটটা দিয়ে বোঝায়। তুমি যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে যাও, ওকে, তুমি যদি বের হও, যাও বলতে বের হও, তুমি যদি ব্যাটারির নেগেটিভ পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাও, তবে ইলেকট্রোমোটিভ ফোর্সকে নেগেটিভ ধরতে হবে। আর তুমি যদি ব্যাটারির ক্ষেত্রে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাও, নেগেটিভ থেকে পজিটিভের দিকে যদি যাও, তবে ইলেকট্রোমোটিভ ফোর্সকে ধরতে হবে পজিটিভ। তাহলে আমাকে এখানে বলো ছবি দেখে, আমরা যে যাচ্ছি মনে করো এদিকে, যখন তুমি, আমরা তো এইভাবেই যাচ্ছি তাই না, তাহলে কোন দিকে যাওয়া হচ্ছে, ব্যাটারির নেগেটিভ থেকে পজিটিভ না পজিটিভ থেকে নেগেটিভে? পজিটিভ থেকে নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভ। পজিটিভ থেকে নেগেটিভে যদি তুমি যাও, তবে তোমার ইলেকট্রোমোটিভ ফোর্সটা নেগেটিভ ধরতে হবে। তার মানে এটা হচ্ছে -E1। তারপরে এখানে E3 এর দিকে তাকাও, এখন কোন দিকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এবং এটাই প্রপার, এটাই কিন্তু প্রপার ওয়ে, এইদিকে হচ্ছে কারেন্ট ফ্লো হয়। তো নেগেটিভ থেকে পজিটিভের দিকে গেলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা পজিটিভ হবে। তারপরে E2 এর দিকে তাকাও, কোন দিকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ। নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে এটাও পজিটিভ হবে। তাহলে যেহেতু আলটিমেটলি পজিটিভ টার্মিনাল দিয়ে বের হচ্ছে, এটাও পজিটিভ হবে। এই তো, এখন আমরা মান বসিয়ে দিই। তোমরা ক্যালকুলেটর হাতে নাও, মান বসিয়ে সব মান লেখাই আছে, তোমরা আমাকে জাস্ট আই এর মান বের করে দাও। মান বসাও, বের করো। জিরো পয়েন্ট জিরো সেভেন ফোর। 0.074, 0.074 এম্পিয়ার। একদম সিম্পল জিনিস। এটা হচ্ছে কোনো ঝামেলা নাই, প্যাচ নাই, এজন্য খুবই সিম্পল। এটা বুঝতে পেরেছো কিনা, আমি অ্যাডভান্স লেভেলে যাওয়ার আগে এটা বুঝতে পেরেছো কিনা, এটা আমাকে আনসার দাও আগে। এই সার্কিটে হিসাব কিভাবে করলাম, ক্যালকুলেশন কিভাবে করলাম, বুঝতে পেরেছো কিনা বলো। স্যার বাম পাশেরটা আরেকবার রিপিট করলে একটু ভালো হয়। হ্যাঁ, বাম পাশে, বাম পাশে আমরা বলেছিলাম যে আমরা শুরু করেছি এটা একদম বেসিক থেকে, যে আমরা জানি বিভিন্ন রোধের মধ্য দিয়ে যে বিভব পতন হয় তার সমষ্টি বর্তনীতে অন্তর্ভুক্ত তড়িৎ উৎসের তড়িৎ চালক বলের সমান। আর বিভব পতন মূলত পাওয়া যায় কিভাবে, তড়িৎ প্রবাহের সাথে রোধের গুণফল দ্বারা। তো আমরা স্টার্ট করেছি এ বিন্দু থেকে, আমরা বলছি এ বি সি ডি এ লুপের জন্য, মানে এ থেকে জার্নি স্টার্ট করব, তারপরে ঘুরতে ঘুরতে এতে আসবো। এ থেকে জার্নি স্টার্ট করলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমরা অতিক্রম করছি কাকে, R1 কে, এই জন্য বিভব পতন IR1। তারপরে অভ্যন্তরীণ রোধ স্মল r1, তার মানে I স্মল r1। তারপরে আবার বহিস্থ রোধ R2, এর জন্য IR2। এইভাবে করতে করতে আমরা এ বিন্দুতে আসা পর্যন্ত দেখলাম যে টোটাল কতগুলো রোধ আছে, এবং সবাইকে তাদের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা দিয়ে গুণ করলাম। সেটা সমষ্টি হতে হবে ডান পাশে বর্তনীতে অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক বল। একটা ব্যাটারি থাকলে কোনো সমস্যা ছিল না, একাধিক সেল বা ব্যাটারি থাকলে আমরা প্লাস মাইনাস ধরবো কিভাবে, আমরা চেক করে দেখবো, আমরা যখন যাচ্ছিলাম লুপটা ফলো করছিলাম তখন আমরা ব্যাটারির কোন দিকে যাচ্ছিলাম। যদি পজিটিভ থেকে নেগেটিভের দিকে আমরা বের হই, তাহলে হবে নেগেটিভ, ইটা নেগেটিভ হবে, আর নেগেটিভ থেকে পজিটিভের দিকে বের হলে ই হবে পজিটিভ। বুঝা গেল? জি স্যার। ঠিক আছে, এখন হ্যাঁ বলো। স্যার আমার অ্যানসার 0.104 আসছে। 0. ওইখানে E1 টা মাইনাস করেছিলে তো, এর আগে যে অঙ্ক করেছিলে, E1 এর মানটা কিন্তু মাইনাস হবে। হ্যাঁ বলো, 0.104 আসতেছে। না স্যার ঠিকই আছে, না আপনার স্যার আমিও ঠিকই করছি। ছিল। ও জি আচ্ছা, স্যার ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, যাও। ওকে, তারপরে আসো।
এক্সাম্পল 20 তে আসো। এখন খুব ভালো করে মনোযোগ দিতে হবে, আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি। কিন্তু ধরো একটা সার্কিট দেওয়া হলো যেটা সিরিজও না প্যারালালও না, যে ওহমস ল অ্যাপ্লাই করার কোনো সুযোগ দেওয়া হলো না তোমাকে। ভালো করে মনোযোগ দাও আমি কি আঁকছি। তিনটা রোধ আছে, দুইটা তড়িৎ উৎস এখানে, একটা স্যার একটা ব্যাটারি ধরো, এখানে হচ্ছে R1 1 ওহম, R2 2 ওহমস এবং R3 হচ্ছে 3 ওহম। এরপর এটা হচ্ছে E1, এখানে E2, E1 ধরা যাক 1.5 ভোল্ট, E2 হচ্ছে 3 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ দিলাম না, এই ধরনের সার্কিটে অভ্যন্তরীণ রোধ নরমালি থাকে না, থাকলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এইরকম তোমাকে দেওয়া থাকলো এবং কারেন্ট ফ্লো এর ডিরেকশন ধরো দেওয়া থাকলো না, আমি ইচ্ছা করে বললাম যে দেওয়া থাকলো। অনেক সময় হয় যে কারেন্ট কোন দিকে ফ্লো করছে সেটা দেওয়া থাকে না। ধরো এরকম একটা কেসই দেওয়া হলো, কারেন্ট ফ্লো এর ডিরেকশন তোমাকে দেওয়া হলো না। তুমি আস্তে আস্তে অনেক বেশি অঙ্ক করলে হয়তো তুমি তখন বুঝতে পারবে অ্যাকচুয়ালি এরকম কেসে কি হয়। কিন্তু কিরশফস ল এর একটা বড় সুবিধা হচ্ছে তুমি যদি কারেন্টের ডিরেকশন ভুলও ধরো তাতেও আনসার ভুল হবে না, এটা একটা মজার ব্যাপার। ওকে, জাস্ট প্লাস মাইনাস এর মধ্যে চেঞ্জ হবে, কিন্তু নিয়ম ফলো যদি করো, কারেন্টের ডিরেকশন যদি ভুলও ধরো তাও হবে না, এটা আনসারে ভুল আসবে না। এই জন্য আমি ধরো মনে করি তুমি প্রথমবারের মতো অঙ্ক করছো, তাহলে এটা কমন সেন্স এটাই তোমার মধ্যে কাজ করতো যে ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, ঠিক কিনা? এভাবেই তো চিন্তা করতে। তার মানে E1 থেকে কারেন্ট যেটা বের হবে এভাবে এটা R1 এর মধ্য দিয়ে যাবে, এটাকে নাম দেওয়া যায় I1। আর E2 থেকে যে কারেন্ট বের হবে সেটা R2 এর মধ্য দিয়ে যাবে, তুমি এটার নাম দিতে পারো I2, ঠিক কিনা? ঠিক আছে? জি স্যার। ওকে, এইভাবে যাচ্ছে দুইজনের কারেন্ট, আর সেটা এসে মিলিত হচ্ছে, এরা এসে মিলিত হচ্ছে এক জায়গায় এবং এরা R3 এর ভেতর দিয়ে যাচ্ছে। R3 এর ভেতর দিয়ে যে কারেন্ট যাচ্ছে এটাকে আমরা নাম দিলাম I3। এইভাবে ভাবাটাই স্বাভাবিক। আবারও বলছি, এটা হয়তো বা আমরা যেভাবে ধরেছি এটা সঠিক নাও হতে পারে, কিন্তু সমস্যা নেই, আমরা নিয়ম যদি মেনে চলি আনসার আমাদের ভুল হবে না। এখন আমরা জানতে চাই যে এই তড়িৎ প্রবাহগুলো কোনটার মান কত, মানে I1 কত, I2 কত এবং I3 কত, এটা জানতে চাই। তো এই ক্ষেত্রে প্রথমেই তুমি যেটা করবে, তুমি হচ্ছে নাম দিবে, নাম এবিসিডি এগুলো বসাবে যেন তোমার লুপের হিসাব করতে সুবিধা হয়। তো এবিসিডি ধরো তুমি বসাচ্ছ এরকম, তুমি ধরে নাও ইচ্ছা যে কোনো জায়গায়, মনে করো এখান থেকে স্টার্ট করতে চাও তুমি, অথবা এখান থেকে মনে করো, তাহলে এটা এ বি, তারপর হচ্ছে সি, এখানে নাম দিলাম ডি ই এফ, কম বেশি করা যায় ইচ্ছা তোমার। এখানে জাংশন কয়টা দেখতে পাচ্ছ বলো? দুইটা, এ এবং ডি। এ এবং ডি, এখানে অজানা রাশি আছে কয়টা? অজানা রাশি কয়টা? তিনটা। আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। অজানা রাশি যেহেতু তিনটা, আমাদের তিনটা ইকুয়েশন লাগবে। অজানা রাশি যদি চারটা হতো চারটা ইকুয়েশন লাগতো, চারটা অজানা রাশি দিয়ে আসবে না পরীক্ষায়, আর চারটা অজানা রাশি দিয়ে আমার জানার মতো তোমরা কেউ অঙ্ক কখনো করোনি। আচ্ছা, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা তিনটা ইকুয়েশনের হেল্প নিব। একটা হচ্ছে একটা জাংশন রুল অ্যাপ্লাই করব একবার, আর লুপ রুল অ্যাপ্লাই করব দুইবার। কেউ চাইলে তিনবারই লুপ রুল অ্যাপ্লাই করতে পারে,
সমস্যা নাই, কিন্তু এটা বেটার অপশন যে একবার জাংশন রুল অ্যাপ্লাই করা, দুইবার লুপ রুল। এটা ইজিয়ার মেথড। ধরো আমি এ বিন্দু বা ডি বিন্দু যে কোনো একটা জাংশনে যদি আসি, আমাকে কি তোমরা বলতে পারো যে I1 I2 আর I3 এর মধ্যে সম্পর্ক কি হবে? বলো। স্যার I1 প্লাস I2 প্লাস I3 সমান সমান I। এই কি বলতেছো পাগলের মতো? এতগুলো কারেন্ট পাইলে কই? I1 I2 আর I3 তিনজনের মধ্যে রিলেশন তৈরি করো তুমি। I3 is equals to I1 plus I2. গুড। I3 equals to I1 plus I2, মানে I1 আর I2 যেভাবেই তুমি চিন্তা করো, I1 এবং I2 মিলে I3 হচ্ছে, তাই না? তাহলে হচ্ছে জাংশন রুল যদি আমরা অ্যাপ্লাই করি, জাংশন যে কোনো একটা জাংশনে বলতে পারো, এটা ইচ্ছা কিচ্ছু যায় আসে না, হিসাবে কি থাকবে। মনে করো আমি বললাম ডি জাংশনে I1 প্লাস I2 সমান I3 হচ্ছে, ইকুয়েশন নাম্বার 1। I1 প্লাস I2 ইকুয়ালস টু I3 হচ্ছে। আচ্ছা, এটা থাকলো এখানে। এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট, যে লুপ। এখানে তিনটা লুপ নেওয়া যায়, তুমি যদি বুদ্ধি খাটাও তিনটা লুপ নেওয়া যায়, যেমন এ বি সি ডি এ ডি ই এফ এ, অথবা হচ্ছে এ বি সি ডি ই এফ এ, ঠিক না? তিনটা লুপ নেওয়া যায়, তিনটা দরকার নেই, আমরা হচ্ছে অলরেডি একটা ইকুয়েশন নিয়ে নিয়েছি। আর দুইটা জাংশন, দুইটা লুপ রুল নিলেই হবে, দুইটা লুপ রুল নিলেই হবে। চলো আমরা বামে আর ডানে ছোট ছোট দুইটা লুপ নেই, তুমি চাইলে বড় লুপটাও নিতে পারো, কিছু যায় আসে না, অঙ্কের আনসার সেম থাকবে। দেখাচ্ছি, দেখো। তাহলে আমি মনে করি এখানে লিখলাম যে এ বি সি ডি এ লুপের ক্ষেত্রে, মানে এ থেকে বিতে যাব, বি থেকে সি, ডি হয়ে আবার এতে। হিসাবটা কি হবে? বর্তনীর বিভিন্ন রোধের মধ্য দিয়ে যে বিভব পতন, তার সমষ্টি হবে তড়িৎচালক বলের সমান। ইজি। এটা কিরশফস ল না জানলেও আমরা এটা জানি। সেই হিসাবে বলো তো, তোমরা যখন যাচ্ছ এখানে প্রথমে I1 কাকে, কোন রোধকে ক্রস করছে বি থেকে সি তে যাওয়ার সময়? R1 R1। তার মানে I1 R1, তার মানে I1 R1। ভালো করে দেখো, I1 R1। এরপরে যখন ঘুরে ডি থেকে এতে ব্যাক করছে, তখন কাকে অতিক্রম করছি, কোন রোধকে? R3। তাহলে I3 R3। ওকে, এর মাঝখানে আমরা কাকে পেলাম? একটা মাত্র সেল বা ব্যাটারি পেয়েছি, যার তড়িৎচালক বল হচ্ছে E1। একদম সিম্পল। বিভিন্ন রোধের মধ্য দিয়ে যে বিভব পতন হচ্ছে, সেটা অন্তর্ভুক্ত তড়িৎচালক বলের সমান। ক্লিয়ার? এটার জন্য এই জন্য বলছিলাম যে কিরশফস ল জানা অত জরুরি নয়, বুদ্ধি থাকলে এমনি পারা যায় এটা। এখন স্যার প্রথম সমীকরণটা একটু বুঝতে পারি নাই। প্রথম স্যার এখানে প্লাস কেন এটা? কোনটা? ই তো প্লাসই হবে। তুমি যে এ থেকে বিতে যখন যাচ্ছ, ব্যাটারির কোন টার্মিনাল দিয়ে বের হচ্ছ বলো? স্যার মাইনাস থেকে প্লাস। তো কি হবে? প্লাস হবে, তাই না? একাধিক জি ব্যাটারি স্যার। থাকলে, একাধিক ব্যাটারি না থাকলে এত চিন্তাও করতে হয় না। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, গেল এটা। এখন এখানে একটু মান বসানোর কাজ আছে, এখানে মান বসিয়ে আমাদের কাজ গোছাতে হবে, না হলে অঙ্ক জটিল হয়ে যাবে। দেখো কি করতে হবে, এই স্টেপটা খেয়াল করো। এখন যদি মান বসে R1 হচ্ছে 1, মানে I1 প্লাস R3 হচ্ছে 3I3 সমান E1 হচ্ছে 1.5। এরপরে তুমি যে কাজটা করবে, এটা খুবই জরুরি। আবার বলছি, এই কিরশফস ল অ্যাপ্লাই করার ভিন্ন ভিন্ন মেথড আছে, যার ইচ্ছা যেটা সে ফলো করতে পারে, সবই ঠিক। কিন্তু আমি যেটা আমার কাছে এটা ইজি মনে হয়, জন্য দেখাচ্ছি। এখনই ক্লাস ক্লোজ হয়ে যাবে, তোমরা আবার জয়েন করবে। ওকে, এখন এখানে একটা জরুরি কাজ আছে, খুব ভালো করে খেয়াল করো কি বলি। এই স্টেপে এসে তুমি যে কাজটা করবে ইকুয়েশনটা সহজ করার জন্য, সেটা হলো তুমি 1 নাম্বার ইকুয়েশনের দিকে তাকিয়ে দেখবে, এই জাংশন রুল যেখানে আমরা অ্যাপ্লাই করেছি, সেখানে সিঙ্গেল কে ছিল, একা একা কে ছিল, সেটার দিকে তাকাবে। বলো তো এখানে একা একা ছিল কে? I3, তাই না? I3 যে একা ছিল, তাকে হচ্ছে আমরা সরিয়ে ফেলবো, রিপ্লেস করে ফেলবো। একা ছিল যে, তাকে রিপ্লেস করব। খুব ভালো করে মনোযোগ দাও। তাহলে I3 এর বদলে আমরা I1 প্লাস I2 বসিয়ে দেব। Therefore I1 plus 3
I1 প্লাস I2 সমান 1.5, অথবা এখানে হবে 4I1 প্লাস 3I2 equals to 1.5, ইকুয়েশন নাম্বার 2। একটা লুপ রুল অ্যাপ্লাই করলাম, একটা ইকুয়েশন আসছে, টোটাল এখন দুইটা ইকুয়েশন, কিন্তু আমাদের আরো একটা ইকুয়েশন দরকার যেহেতু তিনটা অজানা রাশি আছে। এখন আমরা ডান পাশে যাই। এই ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, অনেক সময় আমরা যেটা করি এইভাবে লুপের ছবি এঁকে দেই যে আমরা কোন দিক দিয়ে গিয়েছি, কিন্তু এটা জরুরি নয়, এটা দেওয়া না দেওয়ার সাথে কিছু যায় আসে না, কারণ তুমি অলরেডি লুপটা কোন দিকে নিচ্ছ সেটা উল্লেখ করেছো। তো নরমালি আমরা চেষ্টা করবো ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে বের হওয়ার জন্য, অথবা কারেন্ট যেদিকে ফ্লো করছে সেদিকে মুভ করার জন্য। ক্লিয়ার? উল্টাপাল্টা হলেও কোনো সমস্যা হয় না, তবে ব্যাটার হচ্ছে সবসময় আমি যেটা বলি কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনটা ফলো করবে, প্যাচ লাগবে না। কারেন্ট ফ্লোয়ের ডিরেকশনে যাওয়ার সময় বিভব পতন হবে পজিটিভ। ইনকেস যদি কোনো কারণে কারেন্ট ফ্লোয়ের বিপরীত দিকে তোমাকে যেতে হয় তবে বিভব পতনকে নেগেটিভ ধরতে হবে। আচ্ছা, তো এখন চলো আমরা এ এফ ই ডি এ এইদিকে যাই। ওকে, এ এফ ই ডি এ এই লুপের ক্ষেত্রে দেখি কি হয়। এ এফ ই ডি এ লুপের ক্ষেত্রে এটা তোমরা আমাকে বলবে কি লিখবো। বিভব পতনগুলোর যোগফল তড়িৎচালক বলের সমান যদি হয়, বলো কি লিখবো। এ থেকে এফ এ গেলে, এফ থেকে ই তে যখন গেলে কি লিখবো বিভব পতন? I2 R2 plus I3 R3 is equal to I2 R2 প্লাস I3 R3 সমান কি হবে? E2 হবে, সমান হবে E2, সমান E2 হবে। ক্লিয়ার? কেউ যদি উল্টা ধরতো কি হতো? আমি এখানে পাশে একটা দেখাচ্ছি, এটা এক্সট্রা হিসাবে, জাস্ট এক্সট্রা। ইনকেস কেউ যদি উল্টা দিকে কাউকে চলতে হতো, এক্সট্রা ইনকেস কোন কারণে, তুমি এ ডি ই এফ এ এইভাবে লুপটা নিলে, তাহলে তুমি তড়িৎ প্রবাহের বিপরীত দিকে যাচ্ছ। এ থেকে ডিতে যাওয়ার সময় তড়িৎ প্রবাহের বিপরীত দিকে রোধ অতিক্রম করছো। তড়িৎ প্রবাহের বিপরীতে যদি যাও এই বিভব পতনকে তুমি নেগেটিভ ধরবে I3 R3। আবার তুমি ই থেকে এফ এ আসার সময়ও তড়িৎ প্রবাহের বিপরীতে যাচ্ছ, সেটা -I2 R2। তারপরে এফ থেকে এতে আসার সময় ব্যাটারির নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হচ্ছ, কাজে -E2। এখন তোমরা আমাকে বলো দেখি বুদ্ধি খাটিয়ে, এই যে নিচে যে ইকুয়েশনটা লিখেছি এটা আর উপরে যেটা লিখলাম এই দুইটা কি কোনো পার্থক্য আছে নাকি আসলে সেম? না স্যার। সেম। এই জন্য বলছি যে কে কিভাবে আঁকলো, কে কিভাবে হচ্ছে ধরলো, কোন দিকে লুপ নিল, তাতে কিছুই যায় আসে না। তুমি যেভাবে ছবি আঁকবে তোমার পছন্দ মতো করে হচ্ছে তুমি লুপ ফলো করবে। যে তুমি ছবি আঁকলে একরকম আর লুপ কপি করলে বান্ধবীর খাতা দেখে, তাইলে কিন্তু মিলবে না। তুমি তোমার মতো করে যেটা এঁকেছো সেটার উপর ভিত্তি করে তুমি ইকুয়েশন সেট আপ করবে, তুমি রুল অনুযায়ী লিখতে থাকবে, আপনা আপনি একদম লাস্ট মুহূর্তে গিয়ে মিলে যাবে, সোজা হিসাব। তো যেটা বলছিলাম এই এফ ই ডি এ এই লুপটা আমরা নিচ্ছি, অর্থাৎ এদিকে যাচ্ছি। এখন আবার মান বসিয়ে দেখি কি এখানে দাঁড়ায়। তো I2 R2 মানে 2I2 প্লাস I3 R3। স্যার, হ্যাঁ বলো। যে এ বি সি ডি এটা নিলাম না কেন, এটা বুঝি নাই তখন। এবি ABCD গ্রুপটা ABCD এবিসিডি এর লুপ যা এখন যা নিয়েছি হুবহু তাই, একই 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 নিয়ম। একটা লুপ ঘুরে আসার সময় আমরা দেখব কতগুলো রোধ আছে, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে যে বিভব পতন হচ্ছে তার সমষ্টি হবে ওই বর্তনীতে অন্তর্ভুক্ত ব্যাটারির তড়িৎচালক বলের সমান। এটাই তো লিখেছি। স্যার যখন বলো। ওকে 2 দিয়ে করে দিলে হবে। বুঝিনি, কাকে কি 2 দিয়ে গুণ করবে? এখানে তো তোমার কথা আটকে যাচ্ছে, আচ্ছা পরে বললো, তোমার নেটে মনে সমস্যা হচ্ছে। দেখো এখন যেটা বলছিলাম যে এখানে তুমি এখানেও আবার এসে দেখো ওই I3 এর কাছে আমরা এসেছি, যেখানে I3 মূল ইকুয়েশনে ইকুয়েশন 1 এ I3 একা একা ছিল,
তো আমরা যেটা বলছিলাম যে যে একা আছে তাকে রাখা যাবে না, তাকে সরিয়ে ফেলতে হবে। কাজে i3 এর পরিবর্তে i1 প্লাস i2 বসাবো, যেটা E2 অর্থাৎ 3 ভোল্টের সমান হবে। এরপরে তুমি মান বসাও, দেখো কি ইকুয়েশন তৈরি হয়। Therefore তুমি পাচ্ছ হচ্ছে 3i1 প্লাস 5i2 সমান হচ্ছে 3। এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিলে। এখন তোমার ওই যে জাংশন রুল থেকে যাকে একা পেয়েছি তাকে এনে এখানে বসানোর কারণে যে সুবিধাটা হচ্ছে, সেই সুবিধাটা হলো এখন দুইটা ইকুয়েশন এবং দুইটা অজানা রাশিতে চলে আসছে। এটা এখন এটাকে প্রতিস্থাপন অথবা অপনয়ন যে কোনো পদ্ধতি ফলো করে তুমি সলভ করে ফেলতে পারবে। আর এটা আর কঠিন নেই, এখন ইজি হয়ে গেল। এখন দুইটার মধ্যে ব্যালেন্স করার জন্য যে কাজটা করা যায়, যে কাউকে তুমি বাদ দিতে চাও, মনে করো তুমি চাও i2 কে বাদ দিতে, তাহলে ইকুয়েশন 3 কে গুণ করতে হবে 3 দিয়ে, ইকুয়েশন 2 কে গুণ করতে হবে 5 দিয়ে। সেটাই করে চলো। তাহলে ইকুয়েশন 3 ইনটু হচ্ছে 3 মাইনাস ইকুয়েশন 2 ইনটু যদি 5 হয়, তবে এখানে হবে হচ্ছে তোমার 9i1 প্লাস 15i2 সমান হচ্ছে 9। আর একবার আমি করে ফেলি, এ পাশে আর একটা মাইনাস 4 3 না 5 দিয়ে গুণ করছি, তাহলে হচ্ছে 20i1 আর মাইনাস 15i2 সমান উপরে থাকছে 9, নিচে হচ্ছে 5 দিয়ে গুণ করেছি তো 7.5। দেখো বুঝতে পেরেছো কিনা হিসাবটা। আমাদের টার্গেট যে কোনো একজনকে বাদ দেওয়া, যেমন i2 কে আমরা বাদ দিতে চাচ্ছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? জি স্যার। এখন আসলে কোনো ফিজিক্স নেই, এখন পুরোটাই ম্যাথস। ওই ফিজিক্স শেষ, তুমি ওই যে কি বলে ভোল্টেজ ল অ্যাপ্লাই যখন করেছো, জাংশন রুল অ্যাপ্লাই করেছো, এরপরে আর ফিজিক্স নেই, এখন এটা পুরোটাই হচ্ছে ম্যাথমেটিক্স। এখন আমরা এখানে দেখি কি আসে। এখানে এই পাশে থাকছে মাইনাস 11i1 ইকুয়ালস টু 1.5। তাহলে i1 কত আসছে? 0.136 এম্পিয়ার। মাইনাস আসাটা এখানে ভুল না, এখানে মাইনাস আসা দিয়ে বোঝাচ্ছে আমরা যেদিকে ধরেছি আসলে কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে। আমি ইচ্ছা করে এটা করেছি যে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই মাইনাসের কারণে কোনো ভুল নাই, কারণ তুমি আনসার লেখার সময় মাইনাস লিখবে না। এটা মাইনাস বোঝাচ্ছে তুমি যেদিকে ধরেছো আসলে কারেন্ট তার উল্টা দিকে ফ্লো করছে, কারণ এখানে দুইটা ব্যাটারি উল্টা লাগানো ছিল। দুইটা ব্যাটারি যখন উল্টা করে লাগানো থাকে, যে ব্যাটারিটা বেশি পাওয়ারফুল সে ওই ছোট কম পাওয়ারফুল ব্যাটারির কারেন্টকে সে সাপ্রেস করে ফেলে, সে উল্টা দিকে চলে আসে তখন কারেন্ট। ওকে, তখন উল্টা দিকে কারেন্ট প্রবাহিত হয়। তো যাই হোক, তো আনসার লেখার সময় তোমার এই মাইনাস লেখার দরকার নেই, আনসারে হচ্ছে জাস্ট R1 এর মধ্য দিয়ে কারেন্ট এতটুকু যাচ্ছে, সিম্পল। ওইখানে আর মাইনাস লাগবে না, শুধু মান বসবে। এখন i1 এর মান ইকুয়েশন 4 এ বসাও, বসিয়ে আমাকে i2 বের করে দাও, দেখো কি আসবে। 5.1 ampere i1 এর মান ইকুয়েশন 2 তে একটা বসাইলে হয়, 2 তে বসিয়ে পাই। বলো i2 কত পেয়েছো? 2 বা 3 যেটাতে বসাও সেম আসবে आंसर। কত পেয়েছো? 0.319 319 এম্পিয়ার, 0.319 এম্পিয়ার, 0.319 এম্পিয়ার। এবং এখন সবার লাস্টে ইকুয়েশন 1 এর কাছে চলে যাও, ইকুয়েশন 1 এ এদের মান বসিয়েলেই তোমার কাজ শেষ। ইকুয়েশন 1 থেকে i ইকুয়ালস টু হবে এই দুইজনের যোগফল, অর্থাৎ পয়েন্ট, একটা হচ্ছে নেগেটিভ একটা পজিটিভ, নেগেটিভ পজিটিভ সহই কিন্তু বসাতে হবে এখানে। ওকে, এখানে i1 ছিল হচ্ছে -0.136 প্লাস 0.3। বলো বলো।
স্যার I1 এর মান বসানোর সময় কি মাইনাস সহ হ্যাঁ বসাবো? হ্যাঁ 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 মাইনাস সহ। আনসার লেখার সময় মাইনাস লিখতে হবে না, কিন্তু মান বসানোর তাহলে সময় তুমি ক্যালকুলেশন করার সময় কি মাইনাস বাদ দিয়ে কখনো করো মান বসানোর সময়? না, অবশ্যই প্লাস মাইনাস যেটা পেয়েছো সেটাই বসাবে। তাহলে ভুল হয়েছে, আমি মাইনাস ছাড়া ক্যালকুলেশন করেছি। হ্যাঁ, তাহলে ঠিক করো, আরেকটু ঠিক করে বলো। মাইনাস 0.681 আসে। কত আসে? জি স্যার 0.681 0.681 মাইনাস সহ বসাতে হবে। তাহলে কত এখন কত আসে দেখো। স্যার কি করতে পারে আমি তো কিছু বুঝলাম না। হ্যাঁ বুঝিনি, কি বলছো? মাইনাস থাকলে মাইনাস সহ বসাবে। আনসার লেখার সময় শুধু মানগুলা লিখবে। পয়েন্ট 5 0.545 0.545 এম্পিয়ার, এই তো হয়ে গেল। বুঝতে পেরেছ? একটু কঠিন, কোনো সন্দেহ নাই, কিন্তু আসলে অত কঠিন না যতটুকু তুমি ভাবো। অত কঠিন না, একটু কঠিন বলা যায়, কিন্তু আসলে অত বেশি কঠিন না। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। তোমরা যে তিনটা এক্সাম্পল আজকে দেখাচ্ছি যদি বুঝতে পারো, তোমরা কিরশফস ল এর অঙ্কে আটকানোর কথা না, মানে যেগুলো স্কুল কলেজ বা বোর্ড পরীক্ষায় যেগুলো এসেছে, আটকানোর কোনো কারণ দেখি না। আরেকটা অঙ্ক করি আমরা, একটু ডিফারেন্ট টাইপের সার্কিট নেই। মুছে দিচ্ছি। এক্সাম্পল 20 নাকি 21? 20 দেখো এখন একটু চেঞ্জ করে দিচ্ছি। ধরো এরকম একটা সার্কিট কি আমি সলভ করেছিলাম কোচিং এ? এখানে রোধ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রোধ সহ করেছিলাম স্পেশাল ফর্মুলা দিয়ে। না, করা হয়নি মনে হয়। আচ্ছা, না করলে না, ওইটা পরে, ওটা সামনাসামনি ক্লাসে আমি চেক করবো না কি করিয়েছি না করিয়েছি। এখানে একটা রোধ দিয়ে দিই। ধরো এটা হচ্ছে E1 1.5 ভোল্ট, E2 হচ্ছে 3 ভোল্ট, এখানে R 1 ওহম। হিসাব করতে সুবিধা হবে আমাদের। প্লাস মাইনাস দেখা যাচ্ছে। এটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে তোমার 0.1 ওহম, আর এটার অভ্যন্তরীণ রোধ হচ্ছে 0.2 ওহম। এরকম আমরা জানতে চাচ্ছি বিভিন্ন রোধের মধ্য দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কারেন্টের ফ্লো এর ক্ষেত্রে তুমি যদি হিসাব করো এরকম, যে ধরো এটার মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে I1, এটার মধ্য দিয়ে যাচ্ছে কারেন্ট I, আর আর এর মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে সেটা হচ্ছে I। এদিকে আমরা জানতে চাচ্ছি I1 কত, I2 কত এবং I3 কত। স্যার এখানে I3 কোথায়? I3 মানে I আর কি, ভুল বলছি, I কত। মনোযোগ দাও, এটা দিলেই আশা করি এরপরে বুঝে ফেলতে পারবে, আর আটকানোর কথা না। তো এইখানে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে যেহেতু তিনটা অজানা রাশি, একটা জাংশন রুল এবং দুইটা লুপ রুল আমরা নিব। তো আমরা একটু মার্ক করে নিই কোনটা কি কি নাম দিতে চাই। ইচ্ছা আবারও বলছি তোমাদের, মনে করো এইটাকে নাম দিলাম এ, তারপরে এখানে দুইটা পয়েন্ট নিলেই হবে নাম বলার সুবিধার জন্য, বি,
তারপর হচ্ছে এটা দিলাম হচ্ছে সি, এখানে ডি। আরো দুইটা পয়েন্ট আমাদের দরকার হিসাবের সুবিধার জন্য। মনে করো এখানে এটা এই পাশে একটা দিলেই হবে, ই দিলাম আর এই পাশে নিচেরটাকে এফ দিলাম। আরো দেওয়া যায়, এত জরুরি না, যেন একটু লুপের নামটা বলতে পারি। এখানে যে কোনো একটা জাংশন তুমি নাও, মনে করো এ জাংশনে আমাকে বলো তো I1 I2 আর I3 I এর মধ্যে সম্পর্ক কি। ইজি, এটার জন্য কোনো ফর্মুলা না জানলেও হবে। এ জাংশনে কি লেখা যায়? কারেন্ট গুলোর মধ্যে রিলেশন বলো। I1 plus I2 সমান I। হ্যাঁ, I1 plus I2 equals to I, বা I3 লিখলেও কোনো আপত্তি নেই যদি এটা R3 হতো। ইকুয়েশন নাম্বার 1। ওকে, এখন আমরা দুইটা লুপ নিব। এখানে আসলে তিনটা লুপ নেওয়া যায়। অর্থাৎ একটা লুপ হতে পারে এ বি সি ডি এফ এ, একটা হতে পারে হচ্ছে তোমার এ বি সি ডি ই এ হতে পারে, আর একটা হতে পারে এ এফ ই এ। তিনটা হতে পারে। তো যাই হোক, আমরা এক কাজ করি, আমরা আমাদের পছন্দ মতো ডিরেকশনে হচ্ছে লুপটা নিলে সুবিধা। আমরা কারেন্টটাকেই ফলো করতে যাচ্ছি, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ইজি হবে। একটা লুপ আমরা চলো নেই হচ্ছে এ বি সি ডি এফ এ, আরেকটা নেই হচ্ছে এ বি সি ডি ই এ। এভাবে নিলেই হবে। চলো যাই। এ বি সি ডি এফ এ লুপের ক্ষেত্রে তোমরা বলবে এ থেকে বিতে কিছু নাই, বি থেকে সিতে যাওয়ার সময় আমরা হিসাব করছি সবগুলো রোধের মধ্য দিয়ে বিভব পতন অন্তর্ভুক্ত তড়িৎচালক বলের সমান। বলো বি থেকে সিতে যাওয়ার সময় কি হবে? বিভব পতন কতটুকু? আই আর প্লাস সি থেকে ডিতে কিছু নাই, ডি থেকে এফ এ নাই, এফ থেকে এতে আসার পথে বিভব পতন কতটুকু? এফ থেকে I2 R2. I2R2 গুড। সমান হচ্ছে এখানে তড়িৎচালক বল E2, তড়িৎচালক বল হচ্ছে E2। তো এরপরে আমরা কি বলেছিলাম যে আমাদের জাংশন রুলের ক্ষেত্রে যে একা একা ছিল তাকে আমরা রাখবো না, একা যে ছিল তাকে সরিয়ে ফেলতে হবে। তার মানে এই আইটাকে সরিয়ে ফেলবো। তো আই যদি সরিয়ে লিখি আমি, আই এর বদলে হবে আমাদের I1 প্লাস I2, আই এর বদলে I1 প্লাস I2, ক্যাপিটাল আর হচ্ছে 1, ঠিক আছে, আর I2 R2 হচ্ছে 0.2 ইন্টু I2 সমান 3। আর একটু গুছিয়ে লিখলে দাঁড়াচ্ছে I1 প্লাস 1.2 I2 সমান 3। ইকুয়েশন নাম্বার 2। দেখো বুঝতে পেরেছো কিনা। বোঝা গেল? তারপরে আসো এ বি ডি ই এ লুপের ক্ষেত্রে। এ বি ডি ই এ লুপের ক্ষেত্রে ABDE লুপের ক্ষেত্রে, না সরি ABC এর কথা বলে গেছি, ABCDE, হ্যাঁ সবার কথা বলবে। ABCDE লুপের ক্ষেত্রে লুপ যে লেটার দিয়ে স্টার্ট হয় সেই লেটার দিয়ে শেষ হয়। তোমরা বলো কি লিখবো? বি থেকে সিতে যাওয়ার সময় I ক্যাপিটাল আর, তারপরে একেবারে ই থেকে এ তে আসার সময় I1 স্মল r1 সমান তড়িৎচালক বল হচ্ছে E1। দেয়ারফর এখন I কে রিপ্লেস করব, I কে রিপ্লেস করলে হচ্ছে I1 প্লাস I2, ক্যাপিটাল আর ছিল 1 ওহম, সমস্যা নেই, প্লাস স্মল r1 হচ্ছে 0.1 ইন্টু I1 সমান তড়িৎচালক বল 1.5 ভোল্ট। Therefore 1.1 I1 প্লাস I2 সমান 1.5। ক্লিয়ার? এখন তুমি যাকে ইচ্ছা বাদ দিতে চাও, তুমি যদি I2 কে বাদ দিতে চাও ইকুয়েশন 3 কে 1.2 দিয়ে গুণ করলেই হবে।
চলো সেটাই করি। তাহলে ইকুয়েশন না 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 সরি, ইকুয়েশন 3 কে 1.2 দিয়ে হ্যাঁ গুণ করতে হবে। ওকে, ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 3 ইনটু 1.2। তোমরা একটু আমাকে হিসাবটা বলবে যদি হয়। তবে হচ্ছে তোমার I1 প্লাস 1.2 I2 মাইনাস 1.1 I1, ভুল করছি, 1.2 দিয়ে গুণ করে বলো, এই পার্টটাকে 1.2 দিয়ে গুণ করো। 1.1 ইন্টু 1.2 কত? 1.32 1.32। এটা হচ্ছে I1, তারপরে মাইনাস 1.2 I2 সমান 3 মাইনাস 1.5 কে গুণ করে বলো। 1.5 কে 1.8 1.8 ঠিক আছে, ঠিক আছে। Therefore I1 বাদ দাও, I2 বাদ দাও, I2 বাদ দিয়ে আমাকে I1 এর মান ক্যালকুলেট করে দাও। এই ক্ষেত্রে নেগেটিভ আসার চান্স আছে। -3.7 -3.7 এম্পিয়ার। এই ক্ষেত্রেও মাইনাস এসেছে, এর কারণ হচ্ছে ওই যে, যদিও আমাদের কাছে মনে হচ্ছিল যে কারেন্ট এই দিকেই যাবে, আসলে ব্যাপারটা এরকম না। কারেন্ট হচ্ছে ওইটার নিচের ব্যাটারিটার ভোল্টেজ হাই থাকার কারণে সে ধাক্কা দিয়ে উল্টা দিকে কারেন্টকে পাঠিয়ে দিয়েছে। বুঝতে পেরেছ? এই হলো ঘটনা। যাই হোক, এখন ইয়ে করো, ইকুয়েশন 2 তে মান বসিয়ে দাও। ইকুয়েশন 2 থেকে কত আসে দেখো, মাইনাস সহ বসাবে। I2 কত আসে? 5.58 5.58। এবং এই সবগুলো বসালে তোমরা I পেয়ে যাবে এখন ইকুয়েশন 1 থেকে। I ইকুয়ালস টু এদের দুইজনের যোগফলের সমান -3.7 প্লাস 5.53 1.88 1.88 1.88 এম্পিয়ার। এম্পিয়ার। এতো হয়ে গেল। ক্লিয়ার? সবাই আশা করি বুঝতে পেরেছো যে জি কিভাবে স্যার। কিরচফস ল অ্যাপ্লাই করতে হয়। আমি রেকর্ড দিয়ে দিবনি, কালকে আমি চেষ্টা করব আপলোড করতে। তো ঠান্ডা মাথায় হচ্ছে তোমরা দেখবে আবার প্রথম থেকে। আবার বলছি, কিরচফস ল দিয়ে পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় কোয়েশ্চেন আসে না বললেই চলে। সারা জীবনে একবার আসছে, সারা জীবনে একবার আসছে, এবং যেটা আসছে ওইটাও কেউ, আমার মনে হয় না এটা কেউ সলভ করতে পেরেছে পরীক্ষা হলে বসে। তো কাজে ওইটা নিয়ে এত মাথা কেন খাওয়া সেখান থেকে অনেক কঠিন কোশ্চেন হয়? না না না, কিরচফস ল এর এই সিম্পল সার্কিটটাই তো ম্যাক্সিমাম লোকের কাছে। এই যে এটা করলাম, এটাই যদি দেই আমরা ক্লাসে, এমনি হচ্ছে 70% স্টুডেন্ট পরীক্ষা হলে মিলাতে পারবে, 70% আরো বেশি মিলাতে পারবে না। ওকে, কাজে হচ্ছে কিরচফস ল অত কঠিন করা লাগে না, এরকম নরমাল সার্কিট দিলেই হয়। তোমরা যদি আমি যেটা বলি সবসময় যে কিরচফস ল এর ক্ষেত্রে কখন তুমি সাহস করবে, যদি কখনো যেটা হচ্ছে তোমার হাতে এনাফ সময় থাকে, আর যদি 3টা অজানা রাশি হয় তবে সেটা করবে। 3টা, কয়টা অজানা রাশি? 3টা। কিন্তু 3-এর অধিক যদি অজানা রাশি হয়, যে কারেন্ট কোনো কারণে 4-5টা হয়ে গেছে, সেই ক্ষেত্রে ভুলেও পরীক্ষার হলে এটা করবে না। পরীক্ষার হলে এটা মিলাতে পারবে না। তুমি বাসায় এসে 1 ঘন্টা ট্রাই করলে হয়তো বা মিলবে, পরীক্ষাতে তোমার এত সময় নাই। বুঝতে পেরেছো?
তো নর্মালি হচ্ছে আমরা যে অঙ্কগুলো দেই সাধারণত 90% কেসে সেগুলো হচ্ছে তোমার ওহমস ল দিয়েই করা যায়, কিরশফস ল পর্যন্ত যাওয়া যায় না। আর বোর্ডের সব অঙ্কই নর্মাল অঙ্ক, এগুলোতে কিরশফস ল ইউজ করার কিছু নাই। বুঝা গেল?